জমিদার মহেশের বাড়িতে আজ কিছু সৈনিক এসেছিল। বলুন, কি জন্য আপনারা এখানে এসেছেন? রাজ্যে সবকিছু ঠিকঠাক তো? জমিদার বাবু, এই গ্রামে তো আমরাও থাকি আর আপনাকে ভালো করেই চিনি। সেই জন্য আপনাকে অনুরোধ করছি যে দয়া করে আপনি নিজেই সমর্পণ করে দিন আর আমার সঙ্গে চলুন। উনি কি কোনো অপরাধ করেছেন নাকি? রাজার আদেশ, শুধু এর থেকে বেশি আর কি জানতে চান আপনি? সৈনিক, তোমরা মুখে কথা বলবে না একদম। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো। এই পুরো গ্রামটা জমিদার বাবুর। কোনো ব্যাপার না দান সিং, তোমার সাথে আমি অবশ্যই যাব। আমার বাবা কোনো খারাপ কাজ করেছেন নাকি? আসলে উত্তর দিন না, বাচ্চাটা আপনাকে কিছু জিজ্ঞাসা করছে। সরস্বতী, এতে দান সিং এর কোনো দোষ নেই বা অন্য কারোর, বুঝেছ? সিংহাসনের লোভে তো এইভাবেই হয়। আর বাবা রুদ্র, একটা কথা সবসময় মনে রেখো, তোমাকে শুধু তোমার কর্মটা করে যেতে হবে, বাকি সবকিছু ঈশ্বরের উপরে ছেড়ে দিও। সেনাপতি আর সৈনিক দুজনই ওখান থেকে মহেশকে বন্দি বানিয়ে নিয়ে যায়। সরস্বতী রুদ্রকে বলে ওঠে, নিজের বাবাকে মন দিয়ে দেখো, ওনার বলা কথাগুলো সবসময় মনে রেখো আর সঠিক রাস্তায় হেঁটো। হ্যাঁ মা, আমি এটা কখনো ভুলবো না। ঘটনা হয়েছে আজ 12 বছর হয়ে গেছে। রাত্রিবেলা ছিল আর এই বড় কুঠিরে বড় একটা চুরি হতে চলেছিল। 3টে চোর মুখে মুখোশ পরে কুঠিরের ভেতরে চলে এসেছিল আর লকারের কাছে দাঁড়িয়েছিল। চোরের সর্দার সেই লকারটা চাবি দিয়ে খুলে দেয়। খুলে গেছে সিন্দুকটা, এবার সমস্ত ধনসম্পদ বের করে নাও আর চিঠিটার মধ্যে রেখে দাও, যেমনটা আপনি বলবেন সর্দার। 3 জন ওখান থেকে সমস্ত পয়সা নিয়ে বেরিয়ে যায়। রুদ্র, এটা আমাদের 3য় চুরি, ঠিক আছে? এবার ওই পয়সা দিয়ে আমরা কি করব? এই পয়সা কালকে রাত্রের মধ্যে 3 জনের বাড়িতে বিলি করতে হবে। তারপরে রাজাকে যেন এই কথা পৌঁছে দেওয়া হয়, সময় যাতে না লাগে, কারণ ওনার প্রিয় মন্ত্রীর সমস্ত ধনসম্পদ লুট করা হয়েছে যে। আর পুরো রাজ্যে এখন ইচ্ছারূপী চোরের নাম সবার কানে কানে পৌঁছে যাবে আর প্রতিটা বাচ্চার মুখে মুখে তোমারই নাম থাকবে। এটা তো সবে শুরু করেছি আমি, সেই সময় আর বেশি দূর নয় যখন রাজার সিংহাসন পাল্টে যাবে। রুদ্র, যে নিজের বাবাকে দেখে নিজেকেই কথা দিয়েছিল যে সে কখনো এরকম কোনো কাজ করবে না যেটা ভুল, আজকে সে সঠিক রাস্তায় আছে। আর সে কোন কারণে এসব করছে, এই প্রশ্নের জবাব এখন তো শুধু রুদ্রের কাছেই আছে। সেই সময় রাজার দরবারে মন্ত্রী একটা দুঃখের খবর নিয়ে এসেছিল। মহারাজ, মহারাজ! কি হয়েছে মন্ত্রী, এরকম চিৎকার করছো কেন? আমার পুরো ধনসম্পদ, আমার পুরো সিন্ধুক সব খালি করে চলে গেছে মহারাজ। শুধু একটা চিঠি রেখে গেছে। কি কি লেখা আছে ওই চিঠিতে? এক্ষুনি পরে শোনাচ্ছি মহারাজ। মন্ত্রী, গরিবদের পয়সা দিয়ে তুমি তোমার নিজের এত বড় একটা বন্দুক বানিয়েছো আর নিজের দায়িত্ব ভুলে গেছো, তাই না? জনসমুদায়ের মন্ত্রী হয়ে তুমি ওদেরকেই লুট করছো। এই সমস্ত পয়সা আমি জনতাদের মধ্যে আবার ভাগ করে দিয়ে দেব। রাজা ভ্রষ্ট আর ঘুষখোর আর অপ্রতিবন্ধী হয়ে গেছে। ন্যায় বিচার করার শক্তি ওনার মধ্যে আমার নেই। নিজের ইচ্ছায় চুরি করা ইচ্ছা রূপী চোর। এই দুষ্ট লোকটাকে যে আমাকে নিয়ে হাসাহাসি করছে, শীঘ্রই ওকে খুঁজে বের করো আর আমার সামনে নিয়ে এসো। হে রাজন, এটা প্রথম চুরি তো নয়, এর আগেও 2টো চুরি তো হয়েইছে। তাহলে তুমি এতদিন আমাকে বলনি কেন? আমি আপনাকে বলেছিলাম মহারাজ, কিন্তু ওই সময় আপনি ব্যস্ত ছিলেন আর বলেছিলেন এই ছোটোখাটো কথা নিয়ে এসে তুমি আমার কাছে যেন না আসো। কালকের কথা বাদ দাও, এই চোর আমাকে চ্যালেঞ্জ করেছে। খুব তাড়াতাড়ি ওকে ধরে আনো আর কারাগারে বন্দি করো। যথাজ্ঞা মহারাজ। রুদ্র নিজের ঘরে শুয়েছিল আর মালখান আর সুদামা তাকে জাগাতে আসে। আরে রুদ্র, উঠে পড়। আরে শুতে দে, আর একটু ঘুমিয়ে নিক। আরে শুতে দেবো কেন? গ্রামের লোকেরা একে ঘুমন্ত রুদ্র বলে দিয়েছে আর সবাই বলে জমিদার বাবুর বাড়িতে এমন অলস বাচ্চা কি করে জন্ম নিল। জমিদার বাবুর ব্যাপারই আলাদা, গ্রামের লোকেদেরকে সে তো জানেই না। এমনিতেই বাবা আজকে দরবারে ঘটনাটা বলল তো। রুদ্র যেই মাত্র এটা শুনল তার ঘুম ভেঙে যায়। এই দেখো, কাজের কথা শুনতেই ওর কান খাড়া হয়ে গেল দেখছি।
বলো বীর, কি বলা হয়েছে বলো বলো। মালখান রুদ্রকে নিজের বাবার কাছে শোনা সমস্ত কথা বলে দেয়। এটা শুনে রুদ্র বলে ওঠে, রাজা যে জনতাদের করুণ কথা শুনতে চায় না, সে মন্ত্রী সিন্ধু খালি হয়ে গেছে বলে এত রাগারাগি করছে। ভালো হতো যদি এত সমবেদনা রাজ্যবাসীর জন্য থাকতো তার, তাহলে উনি আজকে একজন ভালো রাজা হতেন। এখন এর পরের চুরি করতে হবে, তার জন্য ব্যবস্থা করো। এ মাসে আমরা 3টে চুরি করব। আর এই চুরিগুলো কোথায় করা হবে? 2টো চুরি তো এই মন্ত্রীর মতনই হবে সাধারণ, কিন্তু শেষ চুরিটা বিশেষ হবে। একদম যেরকমটা রুদ্র বলেছিল। শুধু 2 সপ্তাহের মধ্যে রাজার দরবারে ওনার সবচেয়ে নিকটতম লোকেরা ঘর ছেড়ে দেয়, আর রাজা কিছুই করতে পারল না। সেনাপতি, এসব কি হচ্ছে? আমি তোমাকে চোরগুলোকে ধরার জন্য বলেছিলাম তাড়াতাড়ি, তুমি এখনো ওই চোরগুলোকে ধরতে পারোনি কেন? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু ওদের খোঁজ নেবার জন্য যে প্রজাদের সাহায্য আমাদের লাগবে, আর ওদের এগেনস্টে কেউ কোনো কথাই বলতে চায় না। ওই ইচ্ছারূপী চোর তো ওদের রক্ষাকর্তা, দুঃখ নাশ করা নায়ক হয়ে গেছে। যে কি পুরো প্রজারা সবাই ওদের সাথে রয়েছে? রাজা কি ও নাকি আমি? মহারাজ, 2টো চিঠিও ছেড়ে চলে গেছে। তা ওই চিঠিতে কি লেখা আছে? প্রথম চিঠিতে এটা লেখা আছে যে, রাজন, তোমার সমস্ত ঘুষখোর বন্ধুদের দিন এসে গেছে। প্রজাদের ইচ্ছাই হলো আমার ইচ্ছে। এগুলো শুধু চুরি নয়, নিজেদের হাতে আমাদের ন্যায় বিচার নিতে হচ্ছে। এই ইচ্ছাই আমাদেরকে জন্ম দিয়েছে। এই ইচ্ছাগুলোকে আমি ধারণ করতে চলেছি ইচ্ছারূপী চোর। এই দুষ্ট আসলে কে বলো তো, যে নিজেকে ন্যায় বিচারের রক্ষাকর্তা আর নিজেকে হিরো মনে করে গরিবদের? আর অন্য চিঠিতে কি লেখা আছে? ও আর একটা কথাই লেখা আছে মহারাজ, পরের চুরিটা নাকি সেনাপতির বাড়িতে। আমাকে চ্যালেঞ্জ করছে ব্যাপারী ধনঞ্জয়, আর অন্য মন্ত্রীদের বাড়িতে সুরক্ষা করার জন্য যে পাহারাদারদের লাগানো হয়েছে, ওদের সবাইকে সেনাপতির বাড়িতে পাঠানো হোক। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের আজ্ঞার পালন হয়, আর 1 সপ্তাহ কেটে যায়। 3 জন চোর চাঁদের আলোতে একটা বড় বাড়ির সামনে দাঁড়িয়েছিল। একদম ঠিক কথাই হয়েছে রুদ্র, যেমনটা তুমি ভেবেছিলে। এবার ব্যাপারটা সুযোগ বাবার। সরে যেতে চাও তোমরা? না না, কখনো না। যেটা দরকার সেটা দরকারই থাকবে। ধর্মের মার্গ থেকে আমরা কখনোই দূরে সরতে চাই না। চলো। 3 জনই বাড়ির ভেতরে চলে যায়। সুদামা 2 জনকে লকারের কাছে পৌঁছে দেয়। এই যে সিন্দুকটা, এবার শুধু সিন্দুকটাকে পরিষ্কার করে নিতে হবে, তারপর সবকিছু আমার উপর ছেড়ে দিও। রুদ্র সেই বড় লকারটা খুলে দেয়। তার মধ্যে সোনার মুদ্রা আর সব জুয়েলারিজ ছিল। ওরা সবাই মিলে আস্তে আস্তে সমস্ত সোনা বাইরে পৌঁছে দেয়, আর কেউ একেবারে এই জিনিসটা জানতেই পারল না। এখানে কোন চিঠিটা ছাড়তে চাও এখন? কোনো চিঠি না, এবার সন্দেশ নিয়ে ইচ্ছারূপী চোর নিজেই যাবে, ঠিক আছে? পরের দিন সকাল হয়, আর রাজার দরবারে সমস্ত লোকেরা জমা হলো। এ কি হচ্ছে? চ্যালেঞ্জ করে নিজে ওখানে যায়নি? নিশ্চয়ই আপনাকে ভয় পেয়ে গেছে মহারাজ। তক্ষুনি রাজদূত আসেন। মহারাজ, ও বিশাল দুর্ঘটনা ঘটে গেছে মহারাজ। কি হয়েছে? আপনার সব থেকে কাছাকাছি আর এই রাজ্যের সব থেকে বড় ব্যাপারী ধননন্দের বাড়ি থেকে সমস্ত কিছু চুরি করে নেওয়া হয়েছে। কি? আজ্ঞে মহারাজ, আর সবাই জানা গেছে খোঁজ নিয়ে যে সমস্ত ধনসম্পদ রাজ্যদের ভাগ করে দেওয়া হয়েছে। এই চেয়ার যে ক্ষতি করেছে লোকেদের কাছ থেকে উসুল করা হবে, বুঝেছ? যাও আর সমস্ত গ্রামবাসীদের কাছে গিয়ে ঘোষণা করে দাও, সবাই পয়সা যেন ফিরিয়ে দেয়, তাহলে কিন্তু ঠিক হবে না। তক্ষুনি সেই দরবারে রুদ্র পৌঁছায়। হে রাজন, কোনো আদেশ দেওয়ার আগে একবার ভেবে তো দেখুন আপনি। কে তুমি যে এখানে আমার সামনে আমার কথার বিরোধিতা করছে? নিজের প্রাণ রক্ষা করতে চাও না বুঝি? আপনি যার খোঁজ করছেন আর কালকে রাত্রে যে আপনাকে টুপি পরিয়েছে না, সে হলাম আমি, ইচ্ছারূপী চোর। আচ্ছা, তাহলে তুমি হলে সেই। হ্যাঁ, আমি। তোমার সিংহাসন তোমার হাত থেকে এখন চলে গেছে। কি বলতে চাইছো তুমি?
যেই প্রজাদের কাছ থেকে তুমি ধনসম্পদ লুট করেছো বা চেষ্টা করছিলে, তোমার ব্যাপারে সব কিছু তারা জানতে পেরে গেছে। আমি হলাম রাজা, আর এই প্রজা আমার ইচ্ছের অধীনেই, বুঝেছো? যা আমি চাইবো সবাইকে তাই সহ্য করতে হবে। এটাই হলো প্রজাদের ধর্ম। হে রাজন, ধর্মের কথা বলো না। তুমি কোন রাজ্যের ধর্ম পালন করেছো? এই ভূমি, এই রাজ্য তোমাদের পূর্ব বংশে তোমাকে দিয়ে যায়নি। প্রজাদের তুমি প্রতিনিধিত্ব করছো। তুমি ওদের জীবনে বিপদ ডেকে নিয়ে এসে তুমি নিজের সিন্ধুক ভরে নিচ্ছ। এটা মহা পাপ। রাজা হবার তুমি আর যোগ্য নও, বুঝেছো? ওর জিভ কেটে নাও তোমরা, সেনাপতি কাকা। বেছে নিন আপনি, সেনাপতি হবার পরেও রাজার প্রতি দায়িত্ব নাকি প্রজাদের প্রতি? আমার বাবার সাথে সিংহাসনের ব্যবহার করে কারাগারে বন্দী করা দেওয়া হয়েছে। তাতেও যখন শান্তি হয়নি, পুরো গ্রামের সাথে তখন প্রতারণা করা হলো। সেনাপতি, কি ভাবছো তুমি? ক্ষমা করবেন মহারাজ, আমাদের সেনাও এখন এটাই ভাবে যে রুদ্র মানে ইচ্ছারূপী চোর ঠিক কথা বলে। আপনার কুকর্ম এতটাই বেড়ে গেছে যে এখন সেনাও আপনার জন্য প্রাণ দিতে রাজি হয় না। আর সকাল থেকে সমস্ত গ্রাম আর নগর থেকে খবর এসে গেছে যে প্রজারা বিদ্রোহ করবে। আমি হলাম রাজা, আমার আজ্ঞার পালন করো। মহারাজকে কারাগারে বন্দী করা হোক এবার। না, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমাদের সবাইকে আমি ছাড়বো না। আমি হলাম রাজা। যে রাজা নিজের দায়িত্ব ভুলে যায়, এমন রাজা না থাকাটাই ভালো। রাজা প্রজাদের জন্য হয়, নাকি প্রজা রাজার জন্য? এই ঘটনার কিছু মাস পর রুদ্রের বাবা মহেশকে নতুন রাজা বানিয়ে দেওয়া হয়, আর তারপর রাজ্যে সুখ শান্তি চলে আসে।